হাই স্টুডেন্টস, আগের দিন আমরা ক্লাস 11-এর কর্মা গল্পটি শুরু করেছিলাম। আজকে আমি কর্মার বাকি কিছুটা অংশ পড়াবো এবং পরের ক্লাসে কর্মা গল্পটি আমি শেষ করব। আজকে পড়া শুরু করার আগে আগের দিন কি পড়া হয়েছিল একটু সংক্ষেপে বলে দিই, তাহলে আজকে একটু বুঝতে সুবিধা হবে। গল্পটা শুরু হয়েছিল মোহনলালকে দিয়ে, মোহনলালের চরিত্র দিয়ে। তো মোহনলাল একজন উচ্চশিক্ষিত, বিদেশে ইংল্যান্ডে পড়া মানুষ, এবং তার মতে ভারতের সবকিছুই খুবই খারাপ, জঘন্য ব্যাপার আর কি। ভারতের সবকিছু খুব বাজে ব্যাপার, খুব বাজে। তো আমরা দেখতে পাই মোহনলাল তার স্ত্রী লক্ষ্মীর সাথে ট্রেনে করে কোথাও যাবেন, সেই জন্য স্টেশনে এসেছেন। মোহনলাল বসে আছেন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে এবং লক্ষ্মী কিন্তু ওয়েটিং রুমে নেই, সে ওয়েটিং রুমের বাইরে বসে আছে। তারপর দেখতে পাই লক্ষ্মী একজন কিছুক্ষণ পরে একটা কুলিকে ডেকে, যেখানে লেডিস কম্পার্টমেন্ট দাঁড়ায়, প্ল্যাটফর্মে যে জায়গাটায় লেডিস কম্পার্টমেন্টে থামে, সেখানে কুলিকে নিয়ে মালপত্র নিয়ে চলে গেল। ঠিক আছে। তারপর কুলির সঙ্গে কথোপকথন থেকে আমরা জানতে পারি যে সে লেডিস কম্পার্টমেন্টে যায়, কিন্তু তার স্বামী ট্রেনে ফার্স্ট ক্লাস যে কম্পার্টমেন্ট, রিজার্ভেশন কম্পার্টমেন্ট, তাতে যায়। কেন কি তার স্বামী তো বড় অফিসার, এবং সব ইংরেজদের সঙ্গে ওঠা বসা। আর লক্ষ্মী নিজের কথা মতো যে আমি বাবু সাধারণ মহিলা, আমি অত শত ওদের ইংরেজদের আদব কায়দা বুঝি না, আমি আমার মতো এই লেডিস কম্পার্টমেন্টেই যাই। এবং আমরা আরো জানতে পারি যে তাদের দুজনের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলেও তাদের সম্পর্কটা একান্তই নামে, তারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে আজ পর্যন্ত কোনো ভালোবাসার বন্ধন গড়ে ওঠেনি। তাই তাদের কোনো সন্তানও হয়নি। অর্থাৎ তারা শুধুমাত্র নামকে ওয়াস্তে স্বামী স্ত্রী। এতটা পর্যন্ত আমাদের আগের দিন হয়েছিল। এবার আমরা আজকের পড়া শুরু করি। সবাই বই হলো। দ্য সিগন্যাল কেম ডাউন, অর্থাৎ সিগন্যাল ডাউন হলো, তার মানে কি? সিগন্যাল ডাউন হলো মানে ট্রেন আসছে। and the clanging of the bell, তাহলে একই সঙ্গে সিগন্যাল ডাউন হলো এবং যারা ট্রেনে যাও তারা তো জানো এমনি মাইকে, এখন নয় মাইকে অ্যানাউন্স হয়, কিন্তু মাইকে অ্যানাউন্সের সাথে সাথে ঘন্টাও বাজানো হয়। ঠিক আছে। তো তখন হয়তো মাইকের ব্যাপার ছিল না, একদিকে সিগন্যাল ডাউন হলো আর ঢং 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 করে ঘন্টা বাজিয়ে দেওয়া হয়, তাতে বোঝা গেল কি এবার ট্রেন আসছে। The signal came down and the clanging of the bell, signal down হওয়া এবং মানে ঘন্টা বাজায়, ফলে কি অ্যানাউন্সের ফলে ঘোষণা হলো কি the approaching train, অর্থাৎ ট্রেন আসছে। Lady Lal hurriedly finished off her meal, এবার যেই মানে ঘন্টা বেজে গেল, মানে ট্রেন ঢুকছে, সে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি এবার খাবারটা খেয়ে নিল। যদি ট্রেন চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিল। তারপরে খাবার খাওয়ার পর সি গট আপ, সে বসে বসে খাচ্ছিল, উঠল। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেলড ম্যাঙ্গো, মানে উঠে পড়েছে, খাওয়া শেষ হয়েছে, কিন্তু আমের আটিটা এখনো ছাড়তে পারছে না। যে আমের আচার খাচ্ছিল, আমরা আগের দিন দেখেছি চাপাটি আর আমের আচার খাচ্ছিল, তো আমের আটিটা এখনো চুষে যাচ্ছে, লিকিং মানে চোষা, চুষে যাচ্ছে। দ্য স্টোন, স্টোন মানে আটি, অফ দ্য পিকেল ম্যাঙ্গো, আমের আচারের ওই আটিটা এখনো চুষে যাচ্ছে। তারপরে সি এমিটেড এ লং লাউড বেলস, তারপরে বেশ পেটটা ভরেছে, একটা বড় পাড়া ঢেকার তুললো। খাবার পর অনেকেই তোলে, ঢেকার তোলে। লং লাউড বেলস অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ, কারণ স্টেশনে যে ট্যাপ আছে সেখানে এবার হাত মুখ ধুতে হবে, সেখানে গেল। কেন? টু রিন্স হার মাউথ, মুখটা ভালো করে, তো রিন্স মানে ঘষে দেওয়া, মানে আচারটা যা খেয়েছে তো তেল তেল লেগে আছে, একটু ঘষে না দিলে তো তেল উঠবে না, সেই জন্য রিন্স শব্দটা লেখক ব্যবহার করেছে। টু রিন্স আর মাউথ, মুখটা ধুতে, অ্যান্ড ওয়াশ আর হ্যান্ড, অর্থাৎ হাত মুখ ধুতে ট্যাপে গেল। আফটার ওয়াশিং
হাত মুখ ধোয়ার পর সি ড্রাইড, সে শুকিয়ে নিল অর্থাৎ মুছে নিল, হার মাউথ অ্যান্ড হ্যান্ডস, তার হাত এবং মুখ, উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, তার শাড়ির অর্থাৎ আঁচলের শেষ প্রান্তে, অর্থাৎ শাড়িটা পরেছিল, যে শাড়িটা পরেছিল আমরা আগের দিন দেখেছি কিরকম শাড়ি পরেছিল, সাদা শাড়ি, তার লাল পাড়, ঠিক আছে। তো সেই শাড়িটার দিয়ে আঁচলটা দিয়ে মুখ হাতটা ভালো করে মুছে নিল। অ্যান্ড ওয়াক ব্যাক টু আর স্টিল ট্র্যাঙ্ক, নিয়ে মুখটা মুছে নিয়ে সোজাকে আবার স্টিল ট্র্যাঙ্কে গিয়ে বসলো। বেলচিং, আবার একবার ডেকার তুললো। অ্যান্ড থ্যাঙ্কিং, ডেকার তোলার পর থ্যাঙ্কিং দ্য গডস, ভগবানকে ধন্যবাদ জানালো, ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল, অর্থাৎ কি বললো, বাবরে ভাই ভগবানের কৃপায় যাক আমার খাওয়াটা হয়ে গেল, আর সমস্যা নেই, এবার ট্রেন যখন আসবে আসুক আমি উঠে বসবো, এরকম একটা ব্যাপার। মানে তার যে খাওয়াটা হলো, সে যে খেতে পেলো, সেই জন্য সে একবার ঈশ্বরকে ধন্যবাদ জানালো। বোঝা গেল? নেক্সট টাইম যাক। দ্য ট্রেন স্টিমড ইন, তারপরে ট্রেন এলো প্ল্যাটফর্মে। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টারক্লাস জানানা কম্পার্টমেন্ট, অর্থাৎ কুলিটাকে সঠিক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল, ঠিক যেখানে লেডিস কম্পার্টমেন্টটা দাঁড়ায় সেখানে দাঁড় করিয়েছিল, এবং লেডিস কম্পার্টমেন্টটা ঠিক সেখানে এসে দাঁড়ালো। তো যখন দাঁড়ালো সে কি দেখলো, ফাউন্ড কি দেখলো, যে ফেসিং অ্যান অলমোস্ট এমটি, অর্থাৎ প্রায় ফাঁকা, মানে লেডিস কম্পার্টমেন্টে মহিলা নেই বললেই চলে, খুব অল্প দু একজন হয়তো আছে, প্রায় ফাঁকা ইন্টারক্লাস জানানা কম্পার্টমেন্ট, মহিলা কম্পার্টমেন্ট তার সামনে এসে দাঁড়ালো। নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, লেডিস কম্পার্টমেন্টটা কোথায়, গার্ডস ভ্যান, গার্ডের ভ্যান কোথায় থাকে, গার্ড একদম ট্রেনের শেষে থাকে গার্ড, সেই তার পাশেই অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, ট্রেনের একদম শেষ প্রান্তে এই লেডিস কম্পার্টমেন্টটা। The rest of the train was packed, কিন্তু বাকি পুরো ট্রেনটা কিন্তু প্যাকড, মানে একদম ভিড়ে ঠাসাঠাসি, এমনটাই তো কুলি বলেছিল, আমরা আগের দিন দেখেছি যে ট্রেনে ভিড় থাকবে কিন্তু সে লেডিস কম্পার্টমেন্টে জায়গা পেয়ে যাবে, সেটাই হলো, বাকি ট্রেনটা একদম প্যাক, প্রচুর ভিড়। সি হিভড, লেখক একটু রসিকতা করেছে এখানে, কি বলছে, সি হিভড, হিভড মানে তোলা, টেনে তোলা, সি হিভড আর স্কোয়াট বাল্কি ফ্রেম, স্কোয়াট বাল্কি ফ্রেম মানে তার ওই বেঁটে খাটো মোটা সোটা চেহারাটা, অর্থাৎ লেখক বলতে পারতো যে সি গট ইনটু দ্যাট কম্পার্টমেন্ট, সেটা বলতে পারতো, কিন্তু লেখক সেটা বললো না, লেখক একটু মজা করলো, কিভাবে, যে সে ট্রেনে উঠলো নয়, সে তার শরীরটাকে টেনে ট্রেনে উঠলো, মানে কতটা মোটা সোটা লক্ষ্মী, এটা বোঝানোর জন্য শব্দগুচ্ছ লেখক ব্যবহার করেছে। সি হিভড আর স্কোয়াট বাল্কি ফ্রেম, সে তার মোটা সোটা চেহারাটাকে টেনে তুললো কম্পার্টমেন্টে, থ্রু দ্য ডোর, দরজা দিয়ে, অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটা সিট পেল বাই দ্য উইন্ডো, ঠিক ফাঁকা ট্রেন, এবার ফাঁকা ট্রেন মানে ফাঁকা ট্রেন মানে থাকে, যদি আমরাও কি ট্রেন বাসে যদি সিট ফাঁকা থাকে আমরা প্রথমেই জানলার ধারে বসি, এটা খুব মানে একটা কমন ব্যাপার, তাই এও তাই, লক্ষ্মীও তাই, ট্রেন কম্পার্টমেন্ট ফাঁকা, সে একটি মানে জানলার ধারে একটি সিটে গিয়ে বসলো। তারপরে সি প্রডিউসড আ 2 আনা, তারপর 2 আনা বার করলো, আ বিট ফ্রম আ নট ইন আ শাড়ি, অনেক সময় মানে দেখা যায়, হ্যাঁ মানে আগেকার দিনে তো আমরাও দেখেছি আমাদের মাদের মানে খুঁটে, মানে কাপড়ের শেষ প্রান্তে খুঁটে পয়সা টাকা পয়সা থাকতো, ঠিক আছে, তো তার খুঁটে পয়সা, ওটাকে খুঁট বলা হয় বাংলায়, তো সেই খুঁট থেকে পয়সা বার করে 2 আনা কাকে দিল, কুলিকে দিল, কারণ কুলি তো মালটা এনেছে, তাকে তার পয়সা দিতে হবে, কুলিকে দিল, ডিসমিস দা কুলি মানে কুলিকে বিদায় জানালো, ঠিক আছে। সি দেন ওপেন হার বিটেল কেস, তারপরে সে তার পানপাত্রটা খুললো, and made herself 2 bitter leaves, তারপরে 2টো পান পাতা বার করলো, চার্জ উইথ আ রেড এন্ড হোয়াইট পেস্ট, তারপর ওই হোয়াইট বলতে এখানে হয়তো চুন, রেড অনেক সব পানি যেসব মশলা টশলাগুলো দেয়, দেখেছো তো তোমরা, তো সেরকম ওসব মশলাগুলো লাগালো, মিন্সড বিটেল নাটস অর্থাৎ সুপারি নিল, কার্ডামাম এলাচ, এই সব দিয়ে পানটা বানালো, তারপরে দিস
অর্থাৎ এই সবগুলো নিয়ে সি থার্স্ট ইনটু হার মাউথ, মুখে ঢুকিয়ে নিল। টিল হার চিকস বাল্জ অন বোথ সাইড, যতক্ষণ না তার গাল দুটো দিকেই বাল্জ অর্থাৎ স্ফীত হয়ে যায়, অর্থাৎ দুটো দিকেই গাল যতক্ষণ না মানে ফুলে যায় সেরকম করে পান করে নিল। দেন তারপরে সি রেস্টেড হার চিন, সে রেস্টেড হার চিন অন হ্যার হ্যান্ড, অর্থাৎ জানলা ধারে বসেছে তো, নিয়ে হাতে এরকম করে থুতনিটা রেখে অলস নয়নে জানলার বাইরে দিয়ে তাকিয়ে থাকলো। সেটাই বলছে, সি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস, হাতের উপর এরকম করে থুতনিটা রাখলো। অ্যান্ড স্যাট, বসলো, গেজিং আইডিলি, অর্থাৎ অলস দৃষ্টিতে, গেজিং মানে একদৃষ্টে তাকিয়ে থাকা, গেজিং মানে স্টিয়ারিং, আইডিলি একদৃষ্টে তাকিয়েছিল। অ্যাট দ্য জাস্টলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, কোন দিকে তাকিয়েছিল? ওই যে তার কম্পার্টমেন্টটা ফাঁকা কিন্তু বাকিগুলোতে একদম প্যাক, ভিড়ে থাসা, কে আগে উঠবে, কে জায়গা নেবে, ঠেলাঠেলি হুড়োহুড়ি চলছে। তো লক্ষ্মী নিজের লেডিস কম্পার্টমেন্ট থেকে ওই বাকি মানুষদের ঠেলাঠেলি, হুড়োহুড়ি, গুঁতোগুঁতি সেইগুলো অলস দৃষ্টিতে আপন মনে দেখতে লাগলো। ঠিক আছে, এ তো গেল লক্ষ্মীর কথা। অর্থাৎ লক্ষ্মী সাধারণ মানে ভারতীয় মহিলা, সে জানে ট্রেন আসার আগে বাবু প্ল্যাটফর্মে যেতে হবে, ট্রেন এলে চাপতে হবে, সে তাই করলো। সে এলো, নিজের মালপত্র কুলি ডাকলো, মালপত্র নিয়ে নিজে চেপে গেল। এবার কার পালা? মোহনলালের পালা। দেখা যাক সে কি করে। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ট্রেনের অ্যারাইভেলটা, ট্রেনের আগমনটা ডিড নট ডিস্টার্ব করতে পারেনি, বিচলিত করতে পারেনি। স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড, ওয়ার্ডটা খেয়াল করো, স্যাং ফ্রয়েড, খেয়াল করেছো? একটা অন্যরকম ওয়ার্ড না? অর্থাৎ স্যাং ফ্রয়েড কথাটার মানে হচ্ছে যে ব্যক্তি খুব কঠিন পরিস্থিতিতেও নিজেকে অবিচলিত রাখতে পারে, যে পরিস্থিতি আসুক না কেন খুব বেশি উত্তেজিত হয়ে পড়ে না, এইটাকে বলে স্যাং ফ্রয়েড। অর্থাৎ শান্ত ভাবটা তার মধ্যে বজায় থাকে। সাধারণত কি হয়, সব মানুষের ক্ষেত্রে ট্রেন এসেছে, চল 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 চল, এই যে ব্যাপারটা, মোহনলাল কোনো ব্যাপার না, ট্রেন এসেছে এসেছে তো কি হয়েছে, এরকম ব্যাপার একটা। তাহলে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ট্রেনের এসে পৌঁছানোটা ডিড নট ডিস্টার্ব করতে পারলো না স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড। স্যার মোহনলালের যে শান্ত ভাব সেটা কিন্তু ট্রেনের আগমনে নষ্ট হলো না। অর্থাৎ স্যার মোহনলাল ঠিক যেমন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে বসে মদ্যপান করছিল, স্কচ খাচ্ছিল, হুইস্কি খাচ্ছিল, সে খেয়ে যেতে লাগলো। ট্রেন এসেছে কি হয়েছে, ঠিক আছে ট্রেন এসেছে, যাবো চাপবো, এত তাড়াহুড়ো করার কি আছে, এরকম ব্যাপার আর কি স্যার মোহনলালের। হি কন্টিনিউ টু সিপ স্কচ, অর্থাৎ ট্রেন এসেছে, সে কিন্তু কন্টিনিউ সিপ স্কচ, সে কিন্তু স্কচ খেয়ে যাচ্ছে। শুধু কি করলো, একটা কাজ করলো, অর্ডার দ্য বেয়ারার, অর্থাৎ তার যে বেয়ারার ছিল, তার যে অ্যাটেন্ডেন্ট ছিল এই মানে প্ল্যাটফর্মে, বেয়ারার, টু টেল হিম, তাকে বললো, তা ওই বেয়ারাকে কি বললো, when he had moved the luggage, এই আমার সব লাগেজ গুলো যখন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তোলা হয়ে যাবে তারপরে আমাকে খবর দিবি। অর্থাৎ সে এখন ট্রেনে যাবে না, ওই বেয়ারা তার সব মালপত্র গিয়ে ওই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, রিজার্ভ কম্পার্টমেন্টে চাপিয়ে দেবে, তারপর তাকে এসে বলবে বাবু হ্যাঁ সব মালপত্র চাপিয়ে দিয়েছি, তারপর সে আস্তে আস্তে যাবে, মানে এরকম ব্যাপার একটা। সেটাই বলছে, অর্ডার দ্য বেয়ারার, সে বেয়ারারকে অর্ডার দিল টু টেল হিম, তাকে বলতে, when he had moved the luggage, যখন সমস্ত লাগেজ মুভ করবে, টু দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, যখন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে সে সমস্ত মাল যখন তার রাখা হয়ে যাবে তখন তাকে খবর দিতে বলল। এক্সাইটমেন্ট, উত্তেজনা, বাসেল, ওই হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, হাড়ি, তাড়াহুড়ো করা, হড়বড় করা সবকিছুতে, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, সে মনে করে, মোহনলাল মনে করে যে সবকিছুতে তাড়াহুড়ো করা, চ্যাঁ ভ্যা হই হট্টগোল, এগুলোই ব্যাড ব্রিডিং এর প্রদর্শন। অর্থাৎ যারা অশিক্ষিত মানে গাইয়া ঠিকঠাক লেখাপড়া জানে না, তারা এই রকম হই হুল্লো সবকিছু চিৎকার চেঁচামেচি চ্যাঁ ভ্যা এসব করে। and স্যার মোহনলাল ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, কিন্তু স্যার মোহনলাল সে উচ্চ শিক্ষিত, সংস্কৃতি সম্পন্ন, সে ট্রেন এসেছে বলে অত হুড়োহুড়ি করে চাপতে যাবে না, বাকি ট্রেনের সব মানে প্ল্যাটফর্মের লোকগুলো যেমন হুড়োহুড়ি করছে সেও সব করবে না। সে ওয়েল ব্রেড, সে ভালোভাবে লালিত পালিত, ভালো বংশজাত,
সে কেন এসব করতে যাবে? ভালোভাবে সুশিক্ষিত। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটি-বু। খুব ভালো করে খেয়াল করবে, এটা একটা ওল্ড ইংলিশ। সে সবকিছুই চায় টিকিটি-বু, মানে সবকিছু একদম যথাযথ, পাঞ্চুয়াল, মানে প্রিসিশন, সবকিছু এরকম হবে, একদম ঠিকঠাক হবে, এন্ড অরালি মানে সিস্টেমেটিক হবে। অর্থাৎ সে সবকিছু একদম পারফেক্ট, একদম সিস্টেমেটিক হবে, এটা চাইছে। In his 5 years abroad, সে 5 বছর বিদেশে থাকাকালীন স্যার মোহনলাল অ্যাকুয়ার করেছে, অর্জন করেছে দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস, আদব কায়দা, চলা অঙ্গভঙ্গি সব অফ আপার ক্লাসেস, উচ্চ সমাজের যে উচ্চ স্তর, আপার ক্লাস, এলিট ক্লাস যেটাকে বলা হয়, সে 5 বছর বিদেশে থাকাকালীন এই এলিট ক্লাস যেটাকে বলি, আপার ক্লাসের আদব কায়দা, ভাব, এগুলো সব কিন্তু সে শিখে নিয়েছে। তারা অতই হরপর চিৎকার চেঁচামেচি সব করে না, ঠিক আছে। রিয়ালি স্পোক হিন্দুস্তানি, এমনকি সে হিন্দি ভাষাও বলে না। রিয়ালি স্পোক মানে খুবই কম বলে, একান্ত দরকার ছাড়া বলে না। যদি বা একান্ত দরকার পড়লে সে হিন্দি বলে, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যান, সেটাও সে ইংরেজদের মতো বলে। মোহনলাল তো ভারতীয়, সে কোনো ভারতীয়র সঙ্গে হিন্দিতে কথা বললে ভারতীয়রা যেমন হিন্দিতে কথা বলে তেমনই তো বলা উচিত, ঠিক আছে। যেমন যদি কাউকে, ধরো কোনো লোককে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোমার নাম ক্যা হ্যায়, হিন্দিতে, ভারতীয়রা তো এইভাবেই বলবে। কিন্তু মোহনলাল কেমন করে বলতো, তোমার নাম ক্যা হ্যায়। অর্থাৎ একজন ইংরেজ যেমন করে হিন্দি বলে, সে সেই ইংরেজদের মতো করে হিন্দিটা বলতো। সেটা লাইক অ্যান ইংলিশম্যান, তাও আবার অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস। হিন্দিতে সবগুলো বলতো না, যেটুকু প্রয়োজনীয় 2-1টা ওয়ার্ড মাত্র হিন্দি বলতো, অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, এবং সেটাও পুরোপুরি অ্যাংলিসাইজড, ইংরেজদের মতো করে। যেমন বললাম, তোমার নাম ক্যা হ্যায়, তুম ইয়া ক্যা কর রহে হো, এইরকম করে ইংরেজি যেমন বলে, মানে সে দেখাতে চাইতো, মানে সে মনে প্রাণ নিজেকে ইংরেজ মনে করতো আর কি। মোহনলাল ভারতীয়, কিন্তু 5 বছর সে বিদেশে থেকে সে সবকিছুই নকল করতে শুরু করে দিয়েছিল ইংরেজদের, তার নিজস্বতা ভুলে, তার স্বকীয়তা ভুলে। এবং তার পরিণতি কি হয়েছিল সেটা আমরা শেষে দেখবো। অর্থাৎ এইটা তার কষে, এই যে কর্মটা, সে গল্পের নামই হচ্ছে কর্ম, আমি একদিন বলেছি, এটা তার কর্ম। লক্ষ্মী সে তার কর্ম করলো, সে জানে টেনে চাপতে হবে। মোহনলালও তার কর্ম করছে, দেখা যাক কোন কর্মের কি ফল পাওয়া যায়। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ, কিন্তু মোহনলাল নিজের ইংরেজি নিয়ে খুব ফ্যান্সি করে, খুব গর্ব করে। কেন কি, ফিনিশড এন্ড ডিফাইন্ড এন্ড নোন অ্যাজ এ প্লেস দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, কারণ সে ইংরাজি শিখেছে, তার ইংরাজি ফিনিশড এন্ড ডিফাইন্ড হয়েছে, অর্থাৎ সে ইংরাজি শিক্ষা পেয়েছে, সে ইংরাজি পরিশ্রুত হয়েছে অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিতে। অর্থাৎ সে অক্সফোর্ডে পড়াশোনা করা মানুষ, তার তো ইংরাজি নিয়ে গর্ব থাকবে। He was fond of conversation, সে কথোপকথন খুব ভালোবাসে, গল্প করতে ভালোবাসে। Like a cultured Englishman, একজন শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন ইংরেজের মতোই, he could talk on almost any subject, যে বিষয়ে কথা বললে কেন সে বিষয়ে কথা বলতে পারে। সেটা কোনো বুকস হতে পারে, নতুন কি কি বাজারে বই বেরিয়েছে, কোন লেখকের কি বই বেরিয়েছে সেটা হতে পারে, বা পলিটিক্স, বর্তমান রাজনীতির অবস্থা কি, বা পিউপিল, বিভিন্ন জায়গার বিভিন্ন লোকজন, তাদের মানে খাবার দাবার, হেনা তেনা, তাদের বৈশিষ্ট্য বা তাদের পোশাক আশাক, মানুষের বিভিন্ন ধরন ধারণ, এইসব যে কোনো বিষয়ই হোক, মোহনলাল কিন্তু বিন্দাস কথা বলতে পারে। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যারি হার্ড, কতবার সে শুনেছে ইংলিশ পিপল, সে ইংরেজরাই মোহনলালকে বলছে দ্যাট ইজ স্পোক লাইক অ্যান ইংলিশম্যান। কি বলছে, যে তুমি ইন্ডিয়ান, তুমি তো আমাদের ইংরেজদের মতো ইংরেজিটা বলো। এটাও বহুবার অনেক ইংরেজের কাছে শুনেছে, যে সে ইংরেজিটাও ইংরেজদের মতো বলে।
সে ইংরাজিটা ইন্ডিয়ানদের মতো বলে না, এবং এটা তার কাছে ভীষণ গর্বের ব্যাপার মোহনলালের কাছে। ঠিক আছে, শ্যার মোহন, নেক্সট রেঞ্জার, শ্যার মোহন ওয়ান্ডার এবে ওড বি ট্রাভেলিং অ্যালোন। এবার সে বসে বসে ভাবছে, মদ খেয়ে যায়, এখনো সেই ওয়েটিং ট্রেন চলে এসেছে, সেই কিন্তু এখনো সে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেই আছে। ঠিক আছে, এবার বসে বসে ভাবছে, আচ্ছা এতটা পথ যাব, আমাকে কি একা একা যেতে হবে? মানে কি, যেহেতু রিজার্ভ কম্পার্টমেন্টে তো বেশি মানুষ যায় না, খুব লিমিটেড মানুষ, তখনকার দিনে এরকমই ব্যাপার ছিল। তো ভাবছি যে আমাকে কি একা একা যেতে হবে এতটা পথ, কারোর কথা বলার মতো লোক পাবো না। পরক্ষণে আবার তার মনে হলো, ও এটা ওয়াজ দ্য ক্যান্টনমেন্ট, যেখানে সেনা ছাউনি টাউনি থাকে, যেখানে সেনাদের ক্যান্টনমেন্ট থাকে, সেটা সেই ধরনের স্টেশন এটা একটা, অর্থাৎ এই স্টেশনের কাছে একটা সেনা ছাউনি আছে। And some English officers might be on the train. পরক্ষণে সে ভাবি নিল এটা তো ক্যান্টনমেন্ট স্টেশন, তাহলে কোন মিলিটারি অফিসার, কোন বা ইংরেজ অফিসার এখানে ওই রিজার্ভ কম্পার্টমেন্টে চাপলেও চাপতে পারে। এই কথাটা যখনই তার মাথায় এলো যে কোনো ইংরেজ অফিসার আসতে পারে, হিজ হার্ট ওয়ার্ম, তার হৃদয় একদম উষ্ণ হয়ে উঠলো, মানে হৃদয় উৎফুল্ল হয়ে উঠলো at the prospect of an impressive conversation. At the prospect, এই আশায়, কিসের আশায় হবে? ইমপ্রেসিভ, মানে মনোমুগ্ধকর একটা কনভারসেশন। অর্থাৎ যখনই তার মনের মধ্যে এই ব্যাপারটা এলো যে এটা তো ক্যান্টনমেন্ট স্টেশন, কোনো ইংরেজ এলেও আসতে পারে, তখনই তার মন উৎফুল্ল হয়ে উঠলো, যাক বাবা, তাহলে অন্তত একটা সঙ্গী পাওয়া গেল, একজন ইংরেজ সঙ্গীকে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, যার সঙ্গে একটু গল্প টল্প করা যাবে আর কি। এই ইন্ডিয়ানদের সঙ্গে তো কথাটা তো বলা যায় না, না ইংরেজ সঙ্গে গেলে একটু টাইমটা পেরোবে, এইটা ভেবে তার মানে ভীষণ আনন্দ হলো আর কি। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস, আবার পরক্ষণেই বলছে, হি নেভার, যদিও লেখক বলছে এটা যে হি নেভার শোড, কখনো সে দেখায় না, এনি সাইন অফ ইগারনেস, আগ্রহ দেখায় না, টু টক টু দ্য ইংলিশ, ইংরেজদের সঙ্গে কথা বলার, অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। বেশিরভাগ ভারতীয়রা মানে ইংরেজ দেখলে যে যেচে গিয়ে কথা বলবো, এই যে ব্যাপারটা, মোহনলালে কিন্তু আবার এই হ্যাকলামিটা নেই। এটা আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, এই জায়গাটা লেখা কিছুটা মানে ঠিক বলেছে, মানে আমি আমার অভিজ্ঞতা বলি, সবারই ক্ষেত্রে নেই, কিছু কিছু মানুষের এই জিনিসটা থাকে। মানে আমি যখন তাজমহল বেড়াতে গেছিলাম, প্রচুর ইন্ডিয়ান আছে, প্রচুর ফরেনারও আছে, তো দেখছিলাম কেউ কেউ ফরেনাররা নিজেদের মতো আছে, ইন্ডিয়ানরা যাচ্ছে একটু আধটু ইংরেজি বলতে পারে এরকম, মানে তাদের উদ্দেশ্যটা হচ্ছে তাদের মধ্যে কাউকে কাউকে ডাকবে, নিয়ে একসঙ্গে ছবি তুলবে। আমার কিন্তু একটু খারাপই লাগছিল যে ওরা ওদের মতো আছে, ওদেরকে ডিস্টার্ব করাটা দরকার নেই। আর দ্বিতীয়ত ওরা কি আমাদের ইন্ডিয়ানদেরকে ডাকছে যে এসো আমরা তোমাদের সাথে ছবি তুলবো, ডাকছে না তো, তাহলে আমরা কেন তাদেরকে ডেকে আমাদের সাথে ছবি তুলবো? মানে আমার এটা ভাবনা চিন্তা। অর্থাৎ অত ইংরেজদের দেখে জিভে লাল পড়ার কিছু নেই, ঠিক আছে, তারা আমাদের দেশে এসেছে, বোঝা গেল? তো এই জিনিসটা অনেকের আছে, লেখক সেটা মানে খেয়াল করেছিল যে ইন্ডিয়ান একটু ইংরেজ দেখলেই মানে একটু বেশি খুব মানে জিভ দিয়ে লাল পড়ে, একটু লালাইট হয়ে যায়, একটু তার সঙ্গে আলাপ করবো, একটু কথা বলবো, এই ব্যাপারটা। তা মোহনলালের এই ব্যাপারটা নেই যে ইংরেজ দেখলেই যেচে গিয়ে কথা বলতে হবে, সেই ব্যাপারটা নেই। Nor was he loud, aggressive and opinionated like them. আবার তাদের আবার আরো একটা গুণ আছে যে মোহনলাল কি সে খুব জোরে কথা বলে না, বা অ্যাগ্রেসিভ, খুব একটা উদ্ধত্ত নয়, বা অপিনিয়নেটেড, অর্থাৎ কিছু কিছু মানুষ আছে দেখবে তুমি একটা যে কোনো একটা বিষয়ে কথা বলো, সে সেই বিষয়ে একটা তার মত দেবেই, সে একটু ঠেসে একটু জ্ঞান দেবেই, এরকম একটা, তুমি যে বিষয়ে কথা বলো সেই বিষয়ে তার একটা অভিজ্ঞতা আছে, সে সেই অভিজ্ঞতাটা তোমাকে শোনাবেই, এরকম কিছু কিছু মানুষ থাকে। তো মোহনলালের এই গুণটা নেই, অপিনিয়নেটেড নয়, সবকিছুতেই যেচে মত দেওয়ার পক্ষপাতী সে নয়। যাই হোক, he went about his business, সে তার কাজকর্ম করে যায়, with an expressionless matter of factness। আবার দেখো একটু অন্যরকম কথা, এই কথাটার মানে হচ্ছে খুব সহজ বাংলা বললে ভাবলেশহীন ভাবে বা অবিচলিত ভঙ্গিতে, অর্থাৎ সে তার কাজ একদম ভাবলেশহীন ভাবে করে যায়, অর্থাৎ অত্যাধিক আনন্দেও বিশাল উৎফুল্লতা প্রকাশ করে না, বা দুঃখেও বিরাট দুঃখ, অর্থাৎ সে he can control his emotion, he has the ability to control his emotion, সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ভাবলেশহীন থাকতে পারে।
ঠিক আছে। He would retire to his corner. এবার সে কেমন করে ট্রেনে যায়, এখন কিন্তু বসে আছে, যেটা বারবার বলছি, ট্রেনে কিন্তু চাপেনি, সে ওয়েটিং রুমে বসে বসেই এই কথাগুলো এখন ভাবছে যে সঙ্গী পাবো কি পাবো না। এইবার লেখক আবার একটা অন্য অ্যাঙ্গেল দেখাচ্ছে, সে কিভাবে মানে সে ট্রেনে যাওয়ার সময় সে কি কি কাজ করে। ঠিক আছে, তো ট্রেনে যাওয়ার সময় সে কি করে, হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, সে ট্রেনের কম্পার্টমেন্টে উঠে জানলার ধারে বসে, অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। দ্য টাইমস হচ্ছে একটি ইংরেজি সংবাদপত্র। ঠিক আছে, সে উঠেই টাইমস পত্রিকাটা বার করে। হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে, তারপর খবরের কাগজটা এমন ভাবে ভাঁজ করে ধরে, তবে একটা খবরের কাগজ সেটা ভাঁজ করে মানে এমন ভাবে ধরছে যেন এখানে দ্য টাইমস লেখাটা উল্টো দিকে যে বসে আছে, তো ট্রেনে তো এইভাবে সিট হয়, ওই দিক আর এই দিক মাঝে একটু গ্যাপ থাকে, সে এমন করে ব্যাপারটা ধরে যেন উল্টো দিকে যে লোকটি বসে আছে সে পরিষ্কার দেখতে পায় যে দ্য টাইমস লেখা আছে এবং ইংরেজি কাগজ পড়ছে। বোঝা গেল? অর্থাৎ নিজের ভাওটা একটু সে বাড়িয়ে নিতে পছন্দ করে। কি, হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে, সে এমন করে খবরের কাগজটা ফোল্ড করে, ভাঁজ করে, ইন উইচ, যাতে দ্য নেম অফ দ্য পেপার, কাগজের নামটা, ওয়াজ ভিজিবল টু আদার্স, উল্টো দিকে যে আছে সে দেখতে পায়। while he did the crossword puzzle, আর সে তখন কি করে, ক্রসওয়ার্ড পাজেল অর্থাৎ যেটাকে বাংলায় শব্দ ছক বলে, সে তখন বিন্দাস শব্দ ছক করে যায়। অর্থাৎ সে শব্দ ছক করে যায় আর ওইদিকে উল্টো দিকে লোকটাকে দেখায় সে টাইমস পড়ছে, সে শব্দ ছক করছে। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। এবার টাইমস পড়ছে, ইংরেজি পেপার পড়ছে, একটা ভারতীয় মানে উল্টো দিকে যে বসে আছে তার তো একটা আকর্ষণ জন্মাবে, মানে তার প্রতি একটা সম্ভ্রম জন্মাবে, ওর এটাই উদ্দেশ্য। someone would like to borrow it, আবার কেউ কেউ কি করে, like to borrow it, পেপারটা একটু ধার করে একবার চেয়ে নেয়। when he put it aside, যখন সে পেপারটাকে রেখে দেয় পাশে, with a gesture signifying I finished it. টেনে এই অভিজ্ঞতাটা অনেকেরই আছে, দেখবে অনেকেই পেপার কেনে পড়ে, হয়তো তুমি পেপার কেনোনি, হ্যাঁ চুপচাপ বসে আছো, সে পেপারটা পড়া হয়ে গেল, ভাঁজ করে পাশে নামিয়ে রাখলো, তখন হয়তো তুমি বলি দাদা পেপারটা একটু দেবেন, এটা হয়েই থাকে। তো এখানেও সেই দৃশ্যটাই বলছে যে সামনে যে বসে আছে যাকে টাইমস পেপারটা দেখালো, সে হয়তো মানে তার কাছে একবার চেয়ে নেয়, যখন মোহনলাল পেপারটা তার পাশে ভাঁজ করে রাখে কেমন ভঙ্গিমায়, আই হ্যাভ ফিনিশড উইথ ইট, আমার পেপারটা পড়া শেষ হয়ে গেছে, না নামিয়ে রাখে, যাতে পাশের জন চাই। Perhaps someone would recognize his valuable tie. কেউ আবার হয়তো ওই যে আগের দিন আমরা দেখেছি, সে যখনই যায় ভ্যালুয়াল টাই ব্যবহার করে। ভ্যালুয়াল টাই মানে সে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই টাইয়ে সেই ব্যাপারটা আছে, অর্থাৎ যে টাইটা পড়ে আছে সে ভ্যালুয়াল কলেজে ছাত্রদের যে টাইটা, এবার ভ্যালুয়াল কলেজ হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে, তাই কলেজে ওই টাইয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা এমব্লেম বা প্রতীক থাকে, সেই প্রতীকের জন্য বোঝা যায় যে এই টাইটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, আর এই লোকটির কাছে ভ্যালুয়াল টাই রয়েছে, তার মানে এই লোকটি অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। বোঝা গেল ব্যাপারটা? তো কেউ কেউ আবার সেটা চিনতে পারে, হয়তো কোনো ইংরেজ আছে, হ্যাঁ মানে ট্রেনে কখনো কোনো ইংরেজ, সে হয়তো অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, বা সে জানে যে এই টাইটা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়ে, তখন ওকে জিজ্ঞেস, ও আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, পুরোটাই ইংরেজিতে হয় কথাবার্তা, সেটাই বলছে। এটা সামওয়ান would recognize, কেউ হয়তো চিনতে পারে, his valuable tie, তার ভ্যালুয়াল টাইটা, which he always wore, যেটা সে সর্বদাই পরিধান করে, while traveling, ভ্রমণ করার সময়। ঠিক আছে, যখনই ভ্রমণ করে সে টাইটা কিন্তু পরে নেয়, অর্থাৎ সে মানুষকে দেখাতে চায় আমি অক্সফোর্ড কলেজে পড়া মানুষ। That would open a vista leading to a fairyland of Oxford colleges. That বলতে কোনটা, এই যে পাশের বা সামনের মানুষটা তাকে জিজ্ঞাসা করে আপনি অক্সফোর্ড কলেজে পড়েছেন, এখান থেকেই কি হয়, হ্যাঁ আমি তো অক্সফোর্ড কলেজে পড়েছি, মোহনলাল বলে। তখন আবার সেও বলে আমিও অক্সফোর্ড কলেজে পড়েছি। ও আপনিও অক্সফোর্ড কলেজে পড়েছেন? ও তাই, আচ্ছা আপনি কোন সালের কোন ব্যাচের স্টুডেন্ট? ও অমুক স্যার।
অর্থাৎ যেটা হয় ট্রেনে বা বাসে যেতে যেতে কোনো লোকের সঙ্গে আলাপ পরিচিত হলে যদি কমন একটা কিছু চলে আসে, তো আমার অমুক জায়গায় বাড়ি বলে, ও আপনার অমুক জায়গায় বাড়ি, ওখানে আমার মামার বাড়ি বা আমার পিসির বাড়ি, ও তাহলে তো ওদের বাড়ি, এরকম করে একটা কথাবার্তা শুরু হয়। এখানেও সেই জিনিসটা ওই ব্যালিওর টাই থেকে শুরু হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেইভাবেই কথাবার্তাটা কোথায় নিয়ে যায়, দ্যাট উইল ওপেন এ ভিস্তা। ভিস্তা অর্থাৎ স্মৃতির সরণি বেয়ে সে পৌঁছে যায় লিভিং টু এ ফেয়ারি ল্যান্ড, সেই রূপকথার জগতে অফ অক্সফোর্ড কলেজেস। অর্থাৎ অক্সফোর্ড কলেজটা তার কাছে একটা রূপকথার জগৎ। সেখানকার মাস্টাররা, ডনস মানে বিশেষ পদাধিকারী সম্মানীয় ব্যক্তিরা, টিউটর্সরা, সেখানকার বোট রেস, রাগার ম্যাচ, রাগবি ম্যাচ, এই সব কিছুর কথা তখন প্রসঙ্গগুলো একে অপরকে বলতে থাকে, অর্থাৎ কথোপকথন শুরু হয়ে যায়। তারপরে আবার বলছে if both the triumphs and the tie fail, আবার কখনো কখনো কি হয়, কখনো কখনো টাইমসেই কাজ হয়ে যায়, সামনে বেলার সঙ্গে কথাবার্তা শুরু হয়ে যায়, কখনো হয়তো টাইমসে কাজ হয় না, ব্যালিওর টাইয়ের দ্বারা সামনে বেলার সঙ্গে কথাবার্তা শুরু হয়ে যায়। আবার কখনো কখনো দুটোই ফেল করে, হয়তো কেউ টাইমস পেপারও চাইলো না, আবার কেউ তার ব্যালিওর টাইটাও চিনতে পারলো না, বা ব্যালিওর টাই নিয়ে কোনো কথা তুললো না। তাই বলছি যদি এই দুটো ডোজই ফেল করে, অর্থাৎ এই দুটো ওষুধেও যদি কাজ না হয়, তাহলে কাজ না হয় বলতে কি, সামনে যে ইংরেজ বসে আছে তার সঙ্গে কথোপকথনটা যদি শুরু না হয়, তখন কি করে, তখন both times and the tie fail, স্যার মোহনউড তখন সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। কি করে, আরে কই হে, কেউ কি আছো, his bearer to get the scotch out, অর্থাৎ ওই যে অ্যাটেন্ডেন্ট থাকে কম্পার্টমেন্টে, তাকে বলে ওই একটু স্কচ নিয়ে এসো। কেন কি, সে খুব ভালো করে জানে, সে 5 বছর ইংল্যান্ডে থাকার সুবাদে সে এটুকু জানতে পেরেছে কি, হুইস্কি নেভার ফিল উইথ ইংলিশম্যান, যে হুইস্কি কখনো ব্যর্থ হবে না একটা ইংরেজের কাছে। অর্থাৎ যেটা বলতে চাইছে, ওইগুলো ব্যর্থ হতে পারে, টাইমস ব্যর্থ হতে পারে, ব্যালিওর টাই ব্যর্থ হতে পারে, কিন্তু সে বসে বসে হুইস্কি খাবে আর সামনে একজন ইংরেজ বসে বসে এটা দেখবে, এটা কখনো হতে পারে না। কাজে সে যখন একটা হুইস্কি খাবে, সামনের বালাকে হুইস্কি খেতেই হবে, সে হুইস্কি দেখে কোনোভাবে চুপচাপ বসে থাকতে পারবে না একজন ইংরেজ। এইবার সামনাসামনি যখন দুইজনা মদ খাবে, কথা তো হবেই, কারণ ওর মূল উদ্দেশ্যই হচ্ছে, মোহনলালের মূল উদ্দেশ্যই হচ্ছে ইংরেজের সঙ্গে কথা বলা, এবং সে নিজে কত বড় অফিসার, একটু মানে কাঁচা কথায় বলে সে কত বড় হনু সেটা দেখানো, এটা হচ্ছে ব্যাপার। তো সে সেটা জানে যে হুইস্কি ওখানে ফেল করে না, সে হুইস্কির ওষুধ প্রয়োগ করে তখন। দেন ফলোড স্যার মোহনলাল স্যামসাং গোল্ডস সিগারেট কেস, তারপরে আসে মদের পর তো সিগারেট খেতেই হবে, নাহলে তো মদের মৌতাতটা ঠিকঠাক জমবে না। তারপরে সে সোনার সিগারেট কেস বার করে, ফিল উইথ ইংলিশ সিগারেট। এবার সিগারেট কেস বলতে এখনকার ছেলে মেয়েদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, এখনো সিগারেট বলতে প্যাকেটে বিক্রি হয়, কিন্তু আজ থেকে আমি বছর 20-25 আগের কথাও বলছি, তখনও কি হতো, ওই মানে একটা আমরা দেখেছি ওই অ্যালুমিনিয়ামের, আমরা মানে খুব বেশি তো দেখিনি, এবার অনেক ধনী লোকের কারোর উপর থাকতো, কারোর সোনার থাকতো, একটা এরকম কোটোর মতো থাকতো, ঠিক আছে, সেই কোটোতে সিগারেট লুজ কিনতে পাওয়া যেত, সেই লুজ সিগারেট কিনে ওই কোটোতে স্টক করা থাকতো, ওই যে কেস যেটাকে বলছে। তো এখানেও সেই ব্যাপারটাই ছিল যে মোহনলাল তখন সোনার তৈরি সিগারেট কোটোটা বার করতো, যাতে আছে ফিল্ড উইথ ইংলিশ সিগারেট, অর্থাৎ সিগারেটটাও ইংল্যান্ডের সিগারেট, সিগারেটটাও ইন্ডিয়ান নয়। তা সেই সিগারেট দেখে তখন ওইদিকে বলতো ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, সামনে ভালো স্বাভাবিকভাবে চমকে যাবে, ও বাবা, ইন্ডিয়াতে আপনি ইংল্যান্ডের সিগারেট খাচ্ছেন, পাচ্ছেন কোথায়, মানে অ্যাপ্রিসিয়েট করবে সে। How on earth did you get the money? পাচ্ছেন কি করে আনাচ্ছেন? পরক্ষণে হবে সিওরিটি না, আপনি কিছু মনে করলেন না তো, মানে হয়তো ইংরেজটাকে জিজ্ঞাসা করবে, এই জিজ্ঞাসা করলাম বলে কিছু মনে করলেন না তো, আরে মনে কি করবো, তো ওটাই চাই যে আমাকে জিজ্ঞাসা করুক। অ্যান্ড স্যার মোহনলালস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অর্থাৎ যখন ইংরেজ বলতো আপনি কিছু মনে করলেন না তো যে সিগারেটের কথা জিজ্ঞাসা করলাম বলে, না না
এতে মনে করার কি আছে, এরকম ব্যাপার আর কি। আন্ডারস্ট্যান্ডিং স্মাইল কি, অফকোর্স হি ডিড নট, না না না, এতে আর মনে করার কি আছে। বাট could he use the Englishman as a medium, কিন্তু সে কি ব্যবহার করতে পারে একজন ইংরেজকে টু কমিউনিকেট, অর্থাৎ টু কমিউনিকেট উইথ, সংযোগ স্থাপন করতে, ওয়েস ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তার সে প্রিয় সেই ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একজন ইংরেজ কি ব্যবহার করতে পারে? Those 5 years, সেই 5 বছর অফ গ্রে ব্যাগস, মানে গ্রে ব্যাগ নিয়ে সে কলেজে যেত, গাউন্স পরে যেত, বা খেলার সময় স্পোর্টস ব্লেজার পরতো, মিক্সড ডাবলস তোমরা জানো, টেনিসের মিক্সড ডাবলস বলতে এই দলেও একটা ছেলে একটা মেয়ে থাকবে, ওই দলেও একটা ছেলে একটা মেয়ে থাকবে, এগুলো বলে মিক্সড ডাবলস। টেনিসও হয় এটা। আর ডিনার্স অফ দ্য ইনস অফ দ্য কোর্ট, রাত্রিবেলায় সেই ইনস অফ দ্য কোর্টের ইনস সরাইখানায় বা হোটেলে রাত্রির খাবার খাওয়া। and nights at Piccadilly, এবং পিকাডেলির রঙিন রাত্রিগুলি। পিকাডেলি বলতে, পিকাডেলি হচ্ছে একটি জায়গা ইংল্যান্ডে যেখানে প্রধানত দেহ পসারিণীরা থাকে, অর্থাৎ যে সমস্ত মেয়েরা শরীর নিয়ে ব্যবসা করে, ওইটা হচ্ছে সেই জায়গা। এবার যারা পয়সার বিনিময়ে নারী শরীরের সুখ ভোগ করতে চায় তারা ওইসব জায়গায় যায়। এবার এরাও তখন পড়তো, মাঝে মাঝেই ওই পিকাডেলিতে যেত, অর্থাৎ পিকাডেলির সেই রঙিন রাত্রিগুলির অভিজ্ঞতা, এই সব কিছু তার মনে পড়ে যায়। 5 years of a crowded glorious life, সেই 5 বছরের গৌরবোজ্জ্বল বা মহিমান্বিত জীবন। আর কোথায়? এই ভারতের জীবন। What far more than the 45 in India, এই ভারতের 45 বছর জীবনের থেকে তার কাছে ওই 5 বছর ইংল্যান্ডের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, বর্তমানে মোহনলালের বয়স কত। তাহলে সে 5 বছর ইংল্যান্ডে পড়েছে, আর ভারতে তার জীবনকাল হচ্ছে 45, আর 45 আর 5 50 বছর। ঠিক আছে, যাকে 45 ইন্ডিয়া উইথ ইজ ডার্টি ভালগার কান্ট্রিম্যান, অর্থাৎ কোথায় সেই 5 বছরের ইংল্যান্ডের জীবন আর কোথায় 45 বছরের ভারতীয় জীবন, এই ডার্টি নোংরা ভালগার ইতর এই কান্ট্রিম্যানদের সাথে, অর্থাৎ এই নোংরা ইতর এই দেশবাসীর সাথে, উইথ সর্ডিড ডিটেলস অফ রোড টু সাকসেস, এই দেশে সাফল্য পেতে গেলে নোংরা সব পথ অবলম্বন করতে হয়। তারপরে তো আবার আছে, এটা তো সামাজিক জীবন গেল, তারপরে আবার আছে নকচারাল ভিজিট টু দা পাস্ট করে পারিবারিক জীবনের কথা বলছে, রাত্রিবেলা এক আধবারও পড়ে যাওয়া, সেই অবেস ওল্ড লক্ষ্মী, ওই মোটি বুড়ি লক্ষ্মীর কাছে। আমরা আগের দিনই দেখেছি যে এদের মধ্যে কোনো ভালোবাসার বন্ধন নেই, তাই তাদের কোনো সন্তান হয়নি। কখনো বা হয়তো মোহনলালের মনে একটু আবেগ এসেছে, হয়তো রাত্রে স্ত্রীর রুমে গিয়ে হয়তো একটু স্ত্রীর কাছাকাছি যেতে গেছে, কাছাকাছি যেই যেতে গেছে গায়ে ঘামের দুর্গন্ধ দেখে ছিটকে এসেছে। সেটাই বলছে স্মেলিং অফ সোয়েট, ঘামের দুর্গন্ধ। বা হয়তো ঘামের দুর্গন্ধ সহ্য করেও যদিও বা একটু মুখটা তার স্ত্রীর মুখের কাছে দিয়ে গেছে, যে মুখের কাছাকাছি গেছে সেখানে আসছে র অনিয়ন, কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ। অর্থাৎ কখনো বা একটু আদর করতে ইচ্ছা জাগলেও তার স্ত্রীর শরীরের ওই ঘামের দুর্গন্ধ, মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ, সে পারেনি মেনে নিতে এটা। কারণ তার স্মৃতিতে তো সেই ইংল্যান্ডের পিকাডেলি স্কোয়ারের সেই সুন্দর অল্প বয়সী সুঠাম দেহী নারীরা তার স্মৃতিতে আছে, তাদের সঙ্গে রাত্রি যাপনের সুখ স্মৃতি তার অন্তরে রয়েছে। সেটার সঙ্গে এই মোটি বুড়ি লক্ষ্মীর সঙ্গে কোনোভাবে ম্যাচ করতে পারেনি, কোনো দিন সে পারেনি। তাই তো হয়তো সে লক্ষ্মীকে স্ত্রী হিসাবেই মেনে নিতে পারেনি।
আজ এই পর্যন্তই থাক। এখানে জাস্ট আমি একটা কথা আমি যোগ করি, সেটা হচ্ছে যেহেতু তোমরা বড় হয়েছো, এই জায়গাটা একটা আনম্যাচড ম্যারেজ, যে কথাটা আমি একদিন বলেছিলাম, এই গল্পটা মূলত দুটো আঙ্গিক। একটা হচ্ছে মানে অপরের সংস্কৃতিকে অন্ধভাবে নকল করার কি পরিণতি, সেটা আমরা শেষে দেখব। আর একটা হচ্ছে আনম্যাচড ম্যারেজের কি রেজাল্ট, যেটা আমরা অলরেডি যতটুকু পড়েছি আমরা এটা দেখতে পেলাম। দেখো, সম্পূর্ণ দোষ কিন্তু দুজনাকেও দেওয়া যায় না। মানে এখানে সমাজের প্রতিও একটা কষাঘাত করছে লেখক। যেখানে মোহনলাল এরকম উচ্চ শিক্ষিত, সেখানে মোহনলালের বাবা মায়ের বা লক্ষ্মীর বাবা মায়ের, লক্ষ্মী যেহেতু খুব সাধারণ অশিক্ষিত একজন নারী, এই দুজনের বিয়ে দেওয়াটা উচিত হয়নি। কারণ বিয়েটা তো ছেলে খেলার জিনিস নয়, দুটো জীবনকে এক করে দেওয়া, যারা বাকি জীবনটা একসাথে কাটাবে, তারা যদি একে অপরকে মেনে নিতে না পারে, তাহলে সেই জীবনটা কি কোনোদিন সুখের হয়? কোনোদিন হতে পারে না। তাই একটা মিনিমাম সামঞ্জস্য থাকা উচিত, সেটা শিক্ষা দীক্ষার দিক থেকে এবং অর্থনৈতিক দুটো দিক থেকেই। এখানে মোহনলাল কোনোদিনই লক্ষ্মীকে তার স্ত্রী হিসাবে মেনে নিতে পারেনি। তা এই বোধটা দুপক্ষের গার্জেনেরই হওয়া উচিত ছিল, যে এতটা যখন ডিফারেন্স, এই বিয়েটা হওয়াটা উচিত ছিল না। অর্থাৎ আগেকার দিনে সমাজে এই ব্যাপারটা ছিল, ছেলে চাকরি করে মানে যা বটে বটে বিয়ে দিয়ে দে, বড় সরকারি চাকরি করে, এই জিনিসটা ছিল, এখনো হয়তো কিছুটা আছে। তা এই দিকটাতেও লেখক ইঙ্গিত করেছে যে বিয়েটা সারা জীবনের ব্যাপার, একটা মিনিমাম সামঞ্জস্য বজায় রেখেই বিয়ে হওয়া উচিত। ঠিক আছে, বেশ, তোমাদের জন্য কয়েকটা ওয়ার্ড নোটস আমি লিখে রেখেছি, তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, আমি বলছি, দেখো, ক্ল্যাঞ্জিং মানে রিঙ্গিং, টং টং বা ঢং ঢং করে ঘন্টা বাজা। হিপড মানে লিফটেড, তুলেছিল। স্কোয়াড বাল্কি ফ্রেম অর্থাৎ শর্ট অ্যান্ড ফ্যাট ফিগার, বেটে মোটা চেহারা। বাজড মানে সোয়েল, স্ফীত। স্যাংফ্রয়েড অর্থাৎ কম্পোজার, অর্থাৎ কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা, অর্থাৎ টু কিপ কাম এন্ড কোয়াইট ইন ডিফিকাল্ট সিচুয়েশন, এটা বলা যায়। এমিনেন্টলি অর্থাৎ রিনাউন্ডলি, বিখ্যাতভাবে। ঠিকিটিব্বু মানে উইথ পারফেকশন অ্যান্ড প্রিসিশন, যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ। অ্যাকুয়ার্ড মানে অ্যাচিভড, অর্জন করেছিল। প্রসপেক্ট মানে এক্সপেকটেশন বা হোপও বলা যেতে পারে, আশা বা প্রত্যাশা। এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস অর্থাৎ এবিলিটি টু কন্ট্রোল ইমোশন, অর্থাৎ ভালো বাংলা ভাবলেশহীনতা। ভিস্তা অর্থাৎ আ ডিস্ট্যান্ট ভিউ থ্রু ডাউন মেমোরি লেন, অর্থাৎ স্মৃতির সরণি বেয়ে কোন পুরনো দিনের ফেলে আসা কথাগুলোকে মনে করা। কমিউন মানে কমিউনিকেট, সংযোগ স্থাপন করা। সর্ডেড মানে ডার্টি বা মিন, নোংরা বা নীচ এরকম। গ্লোরিয়াস মানে সাবলাইম, মহিমান্বিত বা গৌরবোজ্জ্বল এরকম অর্থ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় আবার একবার চালিয়ে দেখে নেবে, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে, কারণ প্রত্যেকটা লাইন আমি যতটা সম্ভব ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা পরের ক্লাসে আমি দিয়ে দেবো। ভালো থেকো, সঙ্গে থেকো।